হ্যাঁ, আমাদের আমাদের মুভমেন্ট, আমাদের গতিবিধি, এই গতিবিধিটা আমরা যার মাধ্যমে আমরা সচ্ছার হই। যেমন আমাদের ২ টা পা, এই পাকে আমরা ফান করে বলি পাজেরো। এই লাইক এ টয়োটা কার বা মোর দ্যান পাজেরো কার। যে আমার ২ টা পাজেরো আছে, আমি এই দিয়ে চলতে পারি। যেটা একটা গ্রামীণ সভ্যতা বা পাহাড়ি সভ্যতা, যা আমাদের অতীত। যেমন গরুর গাড়ি, পালকির মাধ্যমে বিয়ে এবং চলাচল হতো গরুর গাড়ির মাধ্যমে। তো এখন এই বিংশ শতাব্দীতে আমরা ওই ধরনের এনার্জি রাখি, আমাদের রাখবো। এটা হলো আমাদের একটা কথা, যে এনার্জি রাখি বা রাখবো। এটা হচ্ছে আমাদের পাজেরো বা আমাদের মাধ্যম বা পরিবহনের প্রথম। এরপর আমাদের শুরু হলো উঠে, গরুর পরে উট, উটের পরে বা ঘোড়া বা মাঝামাঝি ঘোড়া। তো গরু, উট, ঘোড়া এইগুলো আমাদের পরিবহনের অতীত। তো খেয়াল করেন তো, এইগুলিকে সায়েন্স এক ধরনের কী বলে, বিন উইথ এনার্জি। এনার্জি। এরপরে আমাদের শুরু হলো নৌকা, নৌকার উপরে আমরা জানি ট্রেন, ট্রেনের পরে এখন আমাদের উড়োজাহাজ, যা এই যে কিছুক্ষণ আগে বিগত হলো আর কি। শব্দটা এখনও কিছুটা রেশ আছে। হ্যাঁ, যে আই মিন এয়ারবিন, যেটা পৃথিবীর সর্বোচ্চ। এরপরে যে নেশনটা আসতেছে সেটা হলো রকেট, আই মিন। এরপরে হলো যেটা স্পার্কিং জাম্প। তো এই হলো আমাদের মাধ্যম। পা জেরো থেকে আমাদের একসময় থিঙ্ক জাম্প মাইন্ড। এটা যারা মুভি টুভি ভালো দেখে তারাও খুব ভালো, খুব সহজে বুঝে ফেলবে। আর যারা সায়েন্টিস্ট তারা তো অবশ্যই বুঝবেন। তো আমি কেন এই কথাগুলি বলার চেষ্টা করতেছি, দেখেন আমাদের দেশের পরিবহন, যেটা আমাদের লোকাল পরিবহন বলতে গেলে আমাদের যা হাতের কাছে আছে সেটাকে রিক্সা বলে। আর যা একটু দূরে সেটা আমাদের ঢাকা চিটাগং, সেটাকে বাস, এসি বাস অথবা ট্রেন আমরা বলতে পারি। এরপরে প্লেন বা হেলিকপ্টার আছে আমাদের এখন স্বচ্ছা। আপনি চাইলেই পারবেন টাকার বিনিময়ে। আমি তাহলে কেন আমি এই পরিবহনের কথাগুলো বলছি? এই পরিবহনগুলি আমাদের ঢাকা শহরের এক ধরনের সিটি বেইন বলে। কি বলে এটাকে? সিটি বেইন। যে সিটি বেইনটা যদি এই গতির ভিতরে না চলে, তাহলে আমরা ফল ইন কমা, আমরা এক ধরনের মাইনাস ইম্পালসে ভুগবো। আর এটা যদি বেশি চলে, তাহলে এক ধরনের বার্ন, অর্থাৎ আমাদের ব্রেনগুলিকে আমরা প্রতিনিয়ত বার্ন করবো। বার্নটা কোথায় হবে? যেটা আমাদের লেফট বার্ন, আমাদের লেফট হেড, আমাদের যেটাকে মস্তিষ্ক বলে, হিয়ার, শ্রবণ শক্তি, আমাদের লেফট লাঞ্চ এবং কিডনি, এবং আমাদের প্রস্রাবের থলি, এবং আমাদের লেফট এগ, এবং আমাদের পা, একবার লেফট পা থেকে পায়ের মধ্যে। তো আমাদের একসময় আমরা 2টা মানুষে রূপান্তরিত হবো। লাইকে যারা ইংলিশ মুভি দেখছেন তারা জানে, এমন একটা দিন আসবে পৃথিবীর, যেটা ভবিষ্যৎবাণী বলা হয়েছে, যদি এই প্রক্রিয়া চলে, তাহলে আমাদের একসময় লেন্স, একদম এক্সটার্নাল চোখ, যাকে রবোটিক চোখ বলে, তার সাহায্য নিতে হবে। এটা মাস্ট বি, কারণ সেটা এক্সপেরিমেন্ট, প্রুবি এক্সপেরিমেন্ট। এখন আমরা উইথ বিন অনলাইন, আই মিন ইলেকট্রোবিট যেটা হচ্ছে, এখন খেয়াল করুন ফ্যাক্টটা কি? পা জোড়া থেকে আর আমাদের পরিবহন, পা জোড়া থেকে পরিবহন, আর পরিবহন যদি 19-20 হয়, পরিবহনে যদি কোনো ডিফেক্ট দেখা দেয়, পরিবহনের কারণে মানব দেহের অর্ধেক একসময় বাধ্যতামূলক রবটের আশ্রয় নিতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে এখন আমাদের শর্ত হলো যে আমরা এখন কোন পথে আগাচ্ছি? আমরা কি ওই যে হাট্টিমা টিম তারা মাঠে পড়ার ডিম, বা আমাদেরকে যে ডিম খাওয়াইলো সেইটাই আমাদের ডিম? সেটি আমাদের গোল যেন না হয়, যেটা এক্সপেরিমেন্ট, যেটা এখন উন্নত বিশ্ব একভাবে চলতেছে। আমি বিদেশে গেলাম, জাপান গেলাম, আমেরিকা গেলাম, ইউরোপে গেলাম, আমি একজন অফিসার, সচিব, বা আমি একজন মন্ত্রী, অথবা আমি একজন রাষ্ট্রপ্রধানের আত্মীয়। আমি বিদেশে গিয়ে দেখেছি উনি এইভাবে খায় আর উনি এইভাবে চলে, উনি এইভাবে পিন দেয় আর উনি এইভাবে XYZ করে। তাই বলে আমি ওটাকে কপি করে আমি বাংলাদেশে কপি করতে পারি না, কারণ এক ধরনের এইটা এক ধরনের এটা এক ধরনের, কারণ আমি যদি তার ভবিষ্যৎ না জানি, যেটাকে আমি বাংলাদেশে স্থাপত্য বা বাংলাদেশের নমুনা, আমি এটাকে লিখতে পারি না, বা এটাকে আমি স্ট্রাগল করতে পারি না। এই জন্য আমি কথাটা বলছি। এখন আমি জানি যে আমাদের দেশের বেনের জন্য কী কী দরকার, যেটা আমি বাংলাদেশের পরিবহন সেক্টর বারবার অনেকবার বলা হয়েছে, অনেকবার। এবার আমি আস্তে আস্তে গল্পটাকে কমাই নিয়ে আসি। কী কী সমস্যা? মনে করেন না, আমাদের দেশে এই কিছু কিছু ফ্যাক্টগুলো আমি পরে বলি, যেগুলি উন্নয়ন, আমার উন্নয়নের কথা পরে বলি। আমাদের কিছু যেই কারণে আমাদের মানব দেহটা রবটের দিকে চলে যাবে, আজকে আমরা সেই আলোচনাটা করি, যে আমরা ডিস্টার্বের দিকে যাচ্ছি। কেন শুনছেন? অতিরিক্ত গতি হয়ে যায় রাস্তার মধ্যে, তাহলে আমরা এই ধরনের সমস্যা। আর অতিরিক্ত স্লো হলে আমরা এই ধরনের 2টা কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে। এখন খেয়াল করুন যে
খেয়াল করুন, যারা এবার আমি ড্রাইভারদেরকে বলতেছি, যারা পরিবহন সেক্টর তাদেরকে বলতেছি, দেখেন আপনি আপনি যেটা আমি এই আজকেও আমি এই কথা বলেছি, বহু বছর আগেও এই কথা বলেছি, কথাটা দীর্ঘ না করি, যে আপনি যখন গাড়ি চালান তখন খেয়াল করবেন যে একটা রাস্তার একটা ধুলাকণও যেন ব্যথা না পায়। বোঝার চেষ্টা করেন যে আপনি যখন গাড়ি চালাবেন রাস্তার একটা ধুলাকণা যেন আপনার চাকার নিচে ব্যথা না পায়। বোঝার চেষ্টা করুন যে ড্রাইভার, তাহলে আমাদের বাংলাদেশ পরিবহন সেক্টরে যারা ড্রাইভার আছে তাদের কী ধরনের চিন্তা করে কী ধরনের মুডে গাড়িটা চালাতে হবে। তো এইটা নিশ্চয়ই আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বছরের অভিজ্ঞতা, নিশ্চয়ই তাদেরকে আমি ড্রাইভিংটা শিখাইতে পারবো না। এক নাম্বার 2 হলো যেটা আমরা বলি এই যে কার আগে কে যাবে, যেটা আমি আজকেও কথায় কথায় একজন পরিবহনকে বলেছি, ভাই যে তুমি আগে যাও, অর্থাৎ আপনি আগে যান, অর্থাৎ তুই আগে যা, ভাষা ৩টা। এখন হচ্ছে ভাই আপনি আগে যান, এই আগে যাওয়ার মানেটা হচ্ছে কি, পরিবহন সেক্টরে যদি অন্য কাউকে বলেন যে ভাই আপনি আগে যান, তাহলে আপনি আমাদের রোডটা ঢাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের রোডটা নিরাপদ হবে। নিরাপদ মানে হচ্ছে যে রোড তো নিরাপদ না, রোড হচ্ছে আপনার যান, আপনার দেহ, যেই সন্তানটা আপনার জন্য বসে আছে, যেই মেয়েটা আপনার জন্য বসে আছে, চিন্তা করুন যারা আপনার ড্রাইভারি করতেছেন, আপনার স্ত্রীটা বসে আছে, আপনার সন্তান বসে, কেন আপনি যদি নিরাপদ থাকেন তাহলে তারা ওই যে আপনার ঘরটা নিরাপদ থাকবে। এই জন্য সবসময় আপনার টেন্ডেন্সি হওয়া উচিত কি, যে ভাই আপনি আগে যান, আপনি আগে যান। এই আগে যান কথাটা বলার অর্থ হলো যে আপনি নিরাপদ, আর আপনি নিরাপদ মানে আপনার ফ্যামিলি নিরাপদ। এবার যখন আপনি গাড়িতে আসেন আপনি ওইভাবে গাড়িটা চালান যেন আপনার চাকার তলে যে একটা ধুলোকণা আছে, ধুলোকণা যেন ব্যথা না পায়। আপনি ঠিক ওই গ্রাইভিটিতে চালান, যেটা আপনাকে শিখাইতে হবে না, আমি সিক্রেটটা বললাম। যেটা আমি বহু বছর আগে এনা পরিবহন, আমি যখন ফেনী যাচ্ছিলাম তখন ফেনী ড্রাইভারকে বলেছি যে আমরা এজ লাইক এ বিজে, আমরা এক ধরনের বোরাক, আমরা এক ধরনের বোরাক, যারা গাঁজা খায় তারাও জানে যে পাখি শূন্য ভরে উড়াল দেওয়া যায় রে পবনের নাও। বোঝার চেষ্টা করেন বাংলাদেশ পরিবহন, শূন্য ভরে উড়াল দেওয়া যায় রে পবনের নাও। এই যে আপনার পবনের নাওটা, এই যে বাস হোক, ট্রাক হোক, রিক্সা হোক বা হুন্ডা হোক, যাই হোক, খেয়াল করুন এটা পাখিটা শূন্য ভরে উড়াল দেয়। এবং নবী করিম সাল্লাহ সাল্লাম সাবধান অবলম্বন করতে বলেছেন যে তোরা সাবধান হ, এইভাবে যদি না পারস তাহলে বাসায় যা, বাসায় গিয়ে তোরা খরম পায়ে দিয়ে প্র্যাকটিস কর, খরম পা দিয়ে প্র্যাকটিস কর কী করে পাখি শূন্য ভরে উড়াল দিয়ে যায়, শূন্য ভরে হাঁটে। বি কেয়ারফুল, যে ওয়ার্ডার হুকুম দিয়েছে তারা না পারলে তারা অঞ্জু ঘোষ না, এটা আমি বানায় বললাম যে তারা অঞ্জু ঘোষ না, রাস্তাতে হাঁটবি খেচের খেচের ছেকের খেরখের খেচের ছেকের ছেকের খেচের, বিরক্ত অসামাজিক গ্রামী, এরকম কিছু অসামাজিক অশান্তিকর হ্যাপন যারা অসুস্থ ঘুমন্ত ব্যক্তি রাস্তায় ভেবে হাঁটে অঞ্জু ঘোষের মতো শারীর আচল একটা ফালাই দিয়ে মেদে জ্যোৎস্না, পুরুষ মানুষও রাস্তা স্যান্ডেল হোক জুতা হোক তার তলিটা ক্ষয় করে ফেলে, খেচের 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 হাঁটতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছে তুমি না পারো বাসায় গিয়ে খরম পায়ে দিয়ে প্র্যাকটিস করো, কারণ পাখিটা শূন্য ভরে উড়াল দিয়ে যায় রে পবনের নাও। এটা একটা গাঁজাখোর জানে। তো চিন্তা করুন আমাদের দেশের মানুষ, আমরা ঢাকা শহরে থাকি, এগুলি গ্রামও বলা যায় না, এগুলি একদম অসুস্থ ব্যক্তি যারা ঘুমায় রাস্তায় খেচার খেচার নিজের জুতার তুলিটা, স্যান্ডেলের তুলিটা ক্ষয় করে। তদ্রূপ ওই ড্রাইভার সাহেবকে একটু বলতেছি যারা টায়ারকে এইভাবে ক্ষয় করে, টায়ারকে এমনভাবে চালায় গাড়ি রাস্তার মধ্যে, মনে করেন ইঞ্জিন, নিশ্চয়ই বুঝতে পারতেছেন, সে রাস্তায় চড়িয়া মধ্য মনে করেন রকেট হয়ে গেল, বিষয়টা এমন হয়ে যায় মাঝে মধ্যে। তো এরকম আমাদের দেশের রিক্সাওয়ালা হোক আর আমাদের দেশের অতীব ইঞ্জিন যেটা ট্রাক বলে, তারা এভাবে চালায় মাঝে মধ্যে। এটা এক ধরনের ওই যে ঘুমের অঞ্জু ঘোষের মতো এক ধরনের ঘুমোতন্দা, সে তার বাসার টেনশনে আছে, বাচ্চা কাচ্চা ফোন দিচ্ছে, তার টাকা লাগবে, বউর এটা লাগবে, শালির এটা লাগবে, আজকে অমুকে যাইতে হবে, আজকে এই জায়গায় যাইতে হবে, আজকে এই অফিসারে ধমক দিচ্ছে। তো নানাবিধ কারণে ড্রাইভার সাহেব চিন্তিত, সে এক ধরনের ফার্স্ট্রেশনের মধ্যে আছে, তাই সে এই ধরনের মুডে গাড়িটা চালায়। এই জন্য তাকে আমি একচেটিয়া দোষ দিব না বা দিচ্ছি না, কিন্তু আপনি খেয়াল করবেন যে আমরা মুসলমান, আমরা পাখিটা শূন্য ভরে, এটা আপনারই ক্ষতি হবে যখন আপনি রাস্তার সাথে ঘেঁচার করবেন ওই ধুলাকানোটার সাথে, কারণ এটা সাইন যখনই আপনার চাকাটার সাথে রাস্তার একটা ঘর্ষণ হবে তখনই মনে করুন ওইটার প্রেশারটা আপনার হৃদয় এসে পড়ে, ওইটার সাউন্ডটা, ওইটার এক ধরনের এক্সপ্লোটিভ এনার্জিটা, এটা আপনারই ক্ষতি হবে। আর যাই হোক, এভাবে করে আপনি এবার আমি আসছি, এবার আমাদের কাছে দেখেন, আমরা কিছু হলেই দোষ দিই কাকে, ট্রাফিককে দোষ দিই, বোঝার চেষ্টা করেন, ট্রাফিককে দোষ দিই। আবার কিছু হলে আমরা ট্রাফিককে দোষ দিই, বা আবার যারা ওই লাইনে আছে তারা দোষ দেয় পথচারী। দেখেন ট্রাফিক, পথচারী, ড্রাইভার, এই নিয়ে আমাদের সমাজ না। এখন আমার যেটা পুরনো লেখা, যেসব লেখা বলতে গিয়ে আমি অনেক সময় হয়েছি,
দেখুন আপনার সহজ কথাটা বুঝুন, যেটা উন্নত বিষয় প্রমাণিত, প্রত্যেকটা কথার প্রমাণ আছে। আপনি ব্যক্তি যদি ট্রাফিক হয়ে যান, তাহলে আমাদের দেশের ট্রাফিক, এটা কমন সেন্স বোঝার চেষ্টা করুন। আপনি ব্যক্তি যদি রাস্তায় ট্রাফিক হয়ে যান, আপনি যদি ট্রাফিক হন, আপনি ড্রাইভার ব্যক্তি যদি ট্রাফিক হন, তাহলে কি আর ট্রাফিকের দরকার আছে? বোঝার চেষ্টা করুন কমন সেন্সটা। তো আমাদের দেশে আমি পথচারী, আমি যদি ট্রাফিক, এই সহানুভূতিটা যদি আমার ভিতরে না থাকে, এই নিয়মটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে ওই বুঝেন নাই, আচ্ছা তাহলে যাই হোক, আমরা নিশ্চয়ই বুঝতে পারি তাহলে দোষটা পৃথিবীর কারো হয় না। এখন এর প্রমাণটা কি? ফবি। এর প্রমাণ সারা দুনিয়া জানে। ফবি এমন একটা সুপ্রিম ল, যে দেশে ট্রাফিকের প্রয়োজন হয়, সবাই ট্রাফিক, মানে যে রিক্সা চালায়, বাস, ট্রাক, সবাই ট্রাফিক, সবাই নিয়ম মেনে, এই নিয়ম মেনে চলার নামটা, এখন আপনি 6 নম্বর হোক আর ভিক্টোরিয়া পরিবহন হোক, আর আপনি এখন নতুন গ্রিন চাকা হোক, বোঝার চেষ্টা করেন, বা আপনি গ্রিন লাইন হন, সাউদি হন, এসালাম, হানিফ, যেই পরিবহন, এখন আপনি যদি মনে করেন যে আমি তো ট্রাফিক না, তাহলে আপনি কী করবেন? নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো এই তখন আপনি করবেন হত্যা, এক ধরনের এক্সপ্লোশন। হত্যা মানে হচ্ছে এক্সপ্লোশন, মানে ঘর্ষণ শুরু করবেন। আপনি চাকা দিয়ে আপনি রাস্তার মধ্যে ঘষবেন, রাস্তার পিচটা ক্ষতি হবে। পিচ মানে ধুলোকণা, ধুলোকণার মধ্যে আঘাত শুরু করবেন। আর ঘুরুন, তখন আপনি করবেন লেফট প্রাইস শুরু করবেন, তখন আপনি আপনি অস্থির হয়ে যাবেন, অস্থির করবেন, আপনি তখন ইন্টেন্স খালি হর্ন মারবেন। যাই হোক, আপনি এরপরে আমার গতি আর বলা লাগবে না, আপনি মিউট থেকে হারায় যাবেন। মিউট মানে আপনি কোমাতে চলে যাও না, আর আপনি, তার মানে আপনি হর্ন মানে আপনি কী বলে, এক্সপ্রেশন কী বলে, এইজেড হয়ে যাও না, যে আপনি হইচই করতেছেন, বিশৃঙ্খল হয়ে যান না, তা না। তো খেয়াল করুন, আমি আপনার পক্ষ আসলাম, কথাটা একটু অমিলের মধ্যে বললো। খেয়াল করুন যে আমরা আমাদের দেশে যদি রেকর্ডটা দেখা যায়, ঢাকা থেকে ঢাকা, অনলি ঢাকাটাই রেকর্ড দেখায়, ঢাকাটা এক ধরনের আন্ডার 40 মেথডে আমাদের চলে। চিন্তা করুন যে আমরা কোন শহরে বসবাস করি, যেটা বললে এক ধরনের নিজের গালে, মানে ট্রাফিক তো খাটতেছে, তাকে আমি দোষ দিতে পারি না। সে দিন রাত 24 ঘন্টা ছাতে হাতে রোদ্রে খাটতেছে, আপনি গাড়ি না। খেয়াল করুন, যেই দেশ ঢাকা শহর 40-এর নিচে গতি, সেই দেশে এত বেশি ফ্রাস্ট্রেশন ক্রাউড। বোঝার চেষ্টা করুন আমরা কত নির্লজ্জ হইলে আমাদের ঢাকা শহরে আমরা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি, কি বাস, ট্রাক, রিক্সা, সিএনজি, এগুলি দিয়ে। বোঝার চেষ্টা করুন যে গতিটা মাত্র 40, সেখানে আমরা এত ক্রাউড করি। এখানেও আমরা মিউটটা আমরা ধরে রাখতে পারি। তার মানে এটা না যে গতি কম বলেই এত ক্রাউড, তা না। খেয়াল করুন, এটা একটা কথা, কিন্তু খেয়াল করুন, যদি আপনার গতিটা যদি 60-এর উপরে আসে, তখন এক ধরনের ভেরিয়েবল ফ্রিকোয়েন্সিতে, যাহা ঢাকার বাইরে গ্রামে-গঞ্জে গেলে, যাদের শহর, যাদের বড় বড় হাইওয়ের পাশে রাস্তা, গ্রামগঞ্জে, তখন আপনি খেয়াল করে দেখবেন তখন তাদের একটা বেল্ট মাঝে ডাজন্ট মিন রেল, এই ধরনের বেল্টের মধ্যে চলে, যে বেল্টটা মোর দেন ক্রাউডে, কিন্তু ওই ক্রাউডটা আমরা আমরা আমাদের ইন্দ্রিয়তে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু যেখানে 12 কুতুব, যেখানে 12টা সন্ন্যাসী ঢাকা শহরের মধ্যে, সেটা এক ধরনের এক্সপ্লোশন, ফেরোজ পার্কিং, আপনারা নিশ্চয়ই বোঝেন। ফেরোজ পার্কিং একটা মুখোমুখি সংঘর্ষের মতো আমাদের বাদ-বিতঙ্গ ঘটতে থাকে আন্ডার 40-তে। তাহলে এটা দেখুন, এখানে একটা কথার ইম্যাচুরিটি থেকে যায়, কথাটা আমারও কিছুটা ইম্যাচুরিটি হয়। দেখুন, আমি ঝগড়াঝাটি নিলাম না, দেখেন আমরা আন্ডার 40-তেই আমাদের এই কাহিনী। তাহলে এইটা যদি চিন্তা করেন, এইটা যদি আন্ডার 20-এ নেমে আসে, যদি রিক্সার গতি যদি 10, 12 বা 15 গতিতে নেমে আসে, তাহলে আজকে কী হবে? তখন ওই শহরটা অসুস্থ নগরীতে পরিণত হবে, যাকে বলে আমাদের অসুস্থ নগরী। এখন কিছু কিছু ধানমন্ডি বা আমাদের কিছু কিছু অঞ্চলে আমাদের ভিআইপি সড়ক, এটাকে কী বলে, এয়ারপোর্ট রোডেও দেখা গেছে কি আমাদের এই ধরনের সমস্যাগুলি ঘটে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে অনেক কথার আসে, কথার অমিলে আসা পড়ছে, একটা পজ আসতে পারে এখানে। আচ্ছা যাই হোক, পজটা বোধহয় নেওয়া দরকার। আচ্ছা, পজ, আই এম টাইট কজ অফ উই আর ট্রাই টু কন্ট্রোল যে ওয়ার দেয়ার আর রিলেশনশিপ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ওয়ার দেয়ার বিন, আমি যেই শব্দ তরঙ্গের মাধ্যমে কথা বলি, যেটা অন্য কোনো দেশের প্রুভেন্টসের জন্য, তাদেরকে সাক্ষী রাখার জন্য, তাদের ফ্রিকুয়েন্সিটা আমরা ধরে আগাই। কজ অফ উই আর অ্যাডাল্ট, আমরা বাংলাদেশ সিটি, আমরা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এক ধরনের সিটি ক্যাপিটালিজমকে আমরা ডেভেলপ করার জন্য আমরা পারি যে উন্নত বিশ্বের ক্যাপিটালিজমের ফ্রিকোয়েন্সিটাকে আমরা ধরে কথা বলতে। সেটার জন্য উই আর ইনাফ। আমি 14 মিনিট ক্রস করেছি,
এটার জন্য আমি নিজে এখন এই 40 মিনিটস কোর্স করতে কী হয়, তখন আমরা আমরা ইন্দ্রিয়তে কিছু জিনিস ভুলে যাই, আমরা ভুলে যাই, এই জন্য আমাদের পজ দরকার হয়। তারপর ইয়ার ইনাফ ওয়ার হু আর ক্রস দ্য 9, অনলি 9 মিনিট হি আর দ্য ওয়ান। এই যে আমি 14 মিনিট আমি প্রুভ করেছি। দেখেন এবার আমরা আমাদের কথাতে ফিরে আসি। আমরা আন্তর্জাতিকভাবে আমরা যুদ্ধ করতে চাই, যুদ্ধ না, এটাকে বলা হয় যোগ্যতা, যে আমরা রেসিজমে আমরা রেস করতে পারি, এইটা একটা অপশন। এবার আমরা আসি, দেখেন আমরা ক্যাপিটালিজম যে সময় আমাদের বিনগুলি চলে, যেটা না হাজারবার আলোচনা হয়েছে, আমাদের ক্যাপিটালিজম বিনগুলি ডিপেন্ড অন এ বুম, যেটা ইন্ডিয়ান বলে, যেটা আমি অনেক সময় এক ধরনের বকাবকির করার মতো আমি বলেছিলাম। আমাদের অধিকাংশ বুম মূল্য যে 80% বুম ডিপেন্ড অন ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ান বুম আই লাইক ভিলেজি। তো আপনারা ঢাকা শহরের মানুষ যারা সিটি কর্পোরেশন, যারা হাইওয়ে ম্যানেজমেন্ট করেন বা রোডস অ্যান্ড হাইওয়ে, তাদেরকে একটু আমার না হয় আমার কিন্তু লজ্জা লাগে, ভারী লজ্জা লাগে। হয়তো আপনারা এখন লজ্জিত হন না, সেটা কিন্তু আমি জানি না। এটা ক্যাপিটালিজমে বিন 80%ই বুম জিনিসটা বুয়েটের লোকরা জানে, যারা সায়েন্স তারা জানে বুম। তো ওয়াই ফর উই আর ডিপেন্ড অন বুম। তো এটা আমার কিন্তু লজ্জা লাগে। দেখুন তাহলে আমরা কেন, কোনো এক সময় আমাদের দেশে জাপানি গাড়ি চলে, এখনও জাপানি গাড়ি চলে, তো আমরা ইন্ডিয়ান, জাপানি বা চায়না এই ধরনের বিনগুলি আমরা এখনও ডেভেলপ করতে পারি নাই। সো আমরা ক্যাপিটালিজমের বিনটা, ওই যে কথা বলেছেন ঢাকা চিটাগাং যে বেলটা, আমরা ক্যাপিটালিজম বেলটা এখনও তৈরি করতে পারিনি। যাক, এই কারণে আমাদের কী করা দরকার, এই আবার সেই পুরনো কথা, একই কথা আবার বারবার ঘুরে আসে। খেয়াল করুন যে আমাদের দেশে আমরা আমরা আমাদের দেশে এখনও যদি আমরা আমেরিকান ট্রাকটা, যেটাকে আমার পূর্ব বলা হয়েছিল, যে আমরা যদি আমেরিকান ট্রাকটাকে যদি আমরা ইনভলভেন্সি আমাদের বেনে যদি না নিয়ে আসতে পারি, তাহলে আমরা কখনো আইআরকে, ইন্টারন্যাশনাল ফ্রিকোয়েন্সি, কজ অফ অনলাইন, আবার বারবার করে বোঝানোর চেষ্টা করে। দেখেন আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত, আমাদের লেফট, আমরা অলরেডি আমরা বাংলাদেশের মানুষ, সেটা মন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ থেকে শুরু করে একবার রাস্তার যে ভিক্ষুকটা, যে রাস্তা বিক্রেতা, সেও আমরা লেফট হোক, সে আর্মি জেনারেল, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি আমরা লজ্জিত না হই, তাহলে আমার এই কথাটা কে শুনবে? আজকে আমি পরিবহনকে বারবার করে বলতেছি, বোঝার চেষ্টা করুন। আপনারা হয়তো বা অথর্ব হয়ে গেছেন, অটিজম হয়ে গেছেন, তাই আপনারা বুঝতেছেন না। একটা টাকলু, যাকে আমি টাকলু বলে তাকে অসম্মান করতেছি না, যে টাটা ব্যবসা করে একজন সিলেটের, তাকে আমি টাকলু বলতেছি, কারণ নাম আমি জানি, তাকে আমি টাকলু মানুষ, এটা অন্ধ মানুষকে অন্ধ বলে, তাই আমি টাকলু টাটা বিজনেস করতেছে, টাটা দেশটা ভরতেছেন। যে আপনি কেন বুঝতেছেন না, যেই দেশের বুম, শহরের বুম 80%, মোর দেন 80% আই লাইক এ বুম, BWM, তা ওই দেশের মানুষ অসুস্থ ছাড়া তো আর কিচ্ছু হবে না। তো এই কথাটা বারবার যদি এক কথা আপনাদেরকে বলতে হয়, তাহলে এটা তো আমি তো পাগল আর ছাগলের সাথে গল্প করতেছি না, আমি তো চেষ্টা করতেছি আমাদের দেশে। এটা তো শেখ হাসিনার প্রবলেম হচ্ছে, এটা তো আমরা তো এই বুমের ভিতরে জেল, বুম মিন জেল ব্যাট। বোঝার চেষ্টা করেন না কেন আপনার বাংলাদেশে? এই আমরা নতুন জেনারেশন তো মূর্খ না, আমরা তো অথর্ব না, তো আপনারা এটা বুঝতেছেন না কেন? তো আমি আমার ক্রোধটাকে থামালাম, দেখেন, কারণ আপনি জানেন না বলে আপনাকে এভাবে ক্রোধ, কারণ আপনি হত্যাকারী হচ্ছেন, জানেন না? বুম শিশুকে হত্যা করা হয়, বুম একটা শিশুকে বিকলাঙ্গ করা হয়, বুম একটা শিশুকে, মানে তাকে কি বলে, এই কথাটা বুয়েট টিচার, যারা মেকানিক্যাল রেডিয়েটিভ, তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। রোডস অ্যান্ড হাইওয়ে দৌড় দিচ্ছে না, রোডস অ্যান্ড হাইওয়ে তো ডাক্তার নিয়ে বসে দিচ্ছে থাকে না। তো আমি আবারও বলতেছি, দেখেন আপনারা এখনও সম্ভব বাংলাদেশকে বাঁচানো। 49 বছর বয়স হয়ে গেছে, এখন আপনারা মনে হচ্ছে আপনারা তাক দিনাদিন তাক একদম হাট্টিমাটিম টিম আপনারা খেলতেছেন বাংলাদেশের মানুষের সাথে। তো এটা তো আমার দোষ না, এটা তো শেখ হাসিনার নাকি এমনও হইতে পারে, হয়তো বা মন্ত্রী মিনিস্টারদের বাচ্চা কাচ্চা, হয়তো এই কারণে মন্ত্রী মিনিস্টারদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে, তারা বিদেশে থাকে। তো বাংলাদেশের মানুষ মরে যাক সেদিকে তাদের খেয়াল নাই, মনে হয় এই কারণে মন্ত্রী মিনিস্টার শেখ হাসিনা আবার সচিবালয় বড় বড় লোকরা দেশের বাইরে পড়াশোনা, এইটা কি কোনো কারণ হতে পারে? তাহলে হয়তো বা তাহলে আপনারা রাইট আছেন, তাহলে আরও 80 নেই, আপনার 100% বুম করে ফেলেন আমাদের দেশের মানুষদের পরিবহন সেক্টরকে। আচ্ছা যাক, যেই কথাটা বলতেছি, দেখেন, এটা আমি ক্রোধের কথা বললাম, কারণ ক্রোধটা কেন, হত্যা, এটা ফান না তো, হত্যা তো আর কোনো মস্কারা হইতে পারে না পিপলসদের সাথে। এই জন্য আমি বলতেছি, অতীতেও একটি কথা বলছি, দেখেন, আপনার আমেরিকান ট্রাকটা আমাদের সাথে রিলেশন করেন, আমাদের সিটির ভিতরে এখন চায়না আর মোর সি ডেভেলপ করতেছে, চায়নার সাথে নিয়ে আসছেন, আপনি জাপানের সাথে নিয়ে আসতে পারেন। আমি তো টাকা দিয়েই কিনি, টাকা দিয়ে তো আমি বারবার একটা টাকা দিয়ে আমি ইন্ডিয়ান গুঁয়ো খেতে পারি না, বা চায়না গুঁয়ো আমি খেতে পারি না। টাকা দিয়ে যখন আমি কিনবই টাকা দিয়ে, তো আমি ভালো জিনিসটা কেন না নিয়ে আসি, যেটা আমাদের বেনের উপকার আসে। তো আমি বারবারই উত্তেজিত হয়ে যাই, কারণ এটা খুন হচ্ছে।
তো এটাই বলে দেখেন আমাদের দেশে এরপরে কী হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে আজকে ইয়াংরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে শিশু বাচ্চারা দেখেন আজকে কী পরিণতি হচ্ছে। আজকে আমাদের সিনিয়র লেভেল লাঞ্চ টাঞ্চ পুরে কী হচ্ছে, যেটা চোখে দেখা যায় না, এটা এক ধরনের কান। আমাদের আমাদের টেলিকমিউনিকেশনের কথা চিন্তা করেন, এখন আমাদের দেশে 4-5টা টেলিকমিউনিকেশন যাদের জন্য অনলাইন হিসেবে অলরেডি আমাদের একটা লেফট সাইড কানটা আমাদের বার্ন হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন এই ধরনের তো এগুলি কারণ এখনও আমাদের কন্ট্রোল নয়। এখনও আমাদের বিএসটি এর লোক, আমাদের সায়েন্স যারা ডিপার্টমেন্টসে, যারা কলার হাসপাতালের সায়েন্টিস্ট, যারা সায়েন্টিস্ট আছেন, তারা এখনও আমাদের দেশে এদেরকে লিমিট দেয় না যে এই ক্রসে এই পজিশনে আসলে আমাদের কানটা বার্ন করবে না, আমাদের চোখটা ছোটো হবে না লেফট। তো এগুলি বারবার কেন কথা বলতেছি যে আপনার এখনও সময় আছে, আমেরিকান কিছু ট্রাক নিয়ে আসেন আমাদের দেশে, আপনি কিছু বাস নিয়ে আসেন, কিছু যেটা বোঝার চেষ্টা করুন, এগুলি এনে আপনার সিটি থেকে যেটা লস শেখ আল্লাহ খোদার দোহাই, আপনার যেহেতু মুসলিম, তাদের সিটি থেকে ইন্ডিয়ান জিনিস অ্যাভয়েড করেন। ইন্ডিয়ান জিনিস ভালো, সেটা ভিলেজে, কারণ ভিলেজে অনেক গাছ, ভিলেজে এত গাছগাছালি, এত অক্সিজেন, সেখানে বুম কিছু করতে পারে না। বুম বুম মনে করেন আপনাকে একটা কেউ চটকানা দিল, আবার এখানে মালিশ করারও একটা লোক থাকে, অর্থাৎ এত অক্সিজেনের পরিমাণ এত বেশি থাকে, সেখানে আপনি বুমে ক্ষতি হয় না। কিন্তু সিটিতে বুম মানে হচ্ছে হত্যা করা। আপনি দিনে দিনে আমরা আমরা এক ধরনের আমরা মনোভুল হয়ে যাচ্ছি। এখনই আপনি দেখলেন আমি 14 মিনিটের বেশি টানতে পারি না আমেরিকান বিনকে, ওয়াট দ্যার আয়ার 9 মিনিট যে আমেরিকান বিনকে টানতে পারে হিয়ার ওয়ান। আর আমি আপনাদেরকে এখনই ফেসবুকে প্রমাণ দিলাম যে 14 মিনিট আমি ক্রস করতেছি উইথ বিন সিএনএন। বোঝার চেষ্টা করেন না কেন? তো তার মানে এটা না, এটা আমার পাওয়ার, আজ বাদে কাল এই পাওয়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের। কারণ অনলাইন পুরো 4 পিন উইথ বিন দেয়ার হোল ফ্রিকোয়েন্সি এগুলি। তো যাই হোক, আমি আবার কথা যে এটা একটা কথা। তারপর আমি ইয়াংদের কথা বলছি যে আপনি কিছু হোন্ডা ঢুকান, হার্লি ডেভিডসন ঢুকান। হার্লি ডেভিডসন যেটার বুম হলো, যেটার ভাইব্রেট হলো ইন্টারনাল, যেটা আমাদেরকে পাওয়ার দেয়। আপনি জাপানি এক্সেল ঢুকান, যেটা আমি বারবার করে বলেছি, জাপানি এক্সেলটা কোনো দেবেন, যেমন চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, যেখানে পুলিশ, আর্মি, নেভি সকলের এক্সেল দরকার। আমাদের সমগ্র বাংলাদেশ বর্ডার, এই বিজিএফদের বর্ডার গার্ডদেরকে এক্সেল দেন, যেটা এক্সেলটা লিঙ্ক দরকার, আমাদের লিঙ্ক দরকার, আমাদের ফার্স্ট রাইজিং লিঙ্ক দরকার, আমাদের হার্লি ডেভিডসন আমাদের। তারপরে লাস্টে কথা এটা বলেছি যে দেখেন, যেই বুমটা সেফ, ইন্ডিয়ান বুম একটা আছে যেটা রয়্যাল এনফিল্ড বলে, রয়্যাল এনফিল্ডের বুমটাও সেফ, যেটা সেফ বুম, ওই সেফ বুমটা আপনার বাংলাদেশ ঢুকবে। এরপরে এগুলি কাদেরকে দেবেন? বড় বড় আর্মি যারা ক্যাপ্টেন হয়েছে তাদেরকে একটা উপহার স্বরূপ, যারা সিটিতে নতুন এসআই হয়, এরকম তাদেরকে দেবেন, যারা সিটি ডেভেলপমেন্ট, সিটি সৌন্দর্য বর্ধনের জন্য কিছু কিছু দামি গাড়ি, যারা বড় লোকের ছেলেপেলে আছে তাদেরকে দিবেন। তারা যেন হাতির ঝিল একটা ব্র্যান্ড যেটা জানেন আপনারা, যেটা ওয়ার্দার আওয়ার প্ল্যান, যে মিনি ওয়ার্ল্ড, যেখানে সমগ্র দিশার যেটা জান আমার আইডিয়া, বোঝার চেষ্টা, এই আইডিয়ার পিছনে অন্য কার হাত আছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন। তো আমি মনে করে দিলাম যে যেখানে ব্র্যান্ড, যেখানে আপনার সমগ্র দেশের লিমুজিনটাও আমাদের দেশে সকল কার আছে, কেন তাহলে ওয়াইফার নট আউট অফ জিএমসি বা লিমুজিন কার। তা আমাদের দেশে কেন আপনি লিমুজিন কারটা আনেন না? শুধু হাতির ঝিল এলাকাটা যেন ঘুরতে পারে, যেটা হলো একটা এক্সিকিউশন, যেখানে একটা ছেলে গিটার দিয়ে গান বাজাতে পারে, একটা কবিতা করতে পারে, একটা নাচ করতে পারে, যেটা হলো ফ্রিডম প্লেস, যেটা পৃথিবীর সকল দেশে একটা ফ্রিডম প্লেস, ইয়াংদের জন্য একটা ফ্রিডম প্লেস, যেখানে সে তার নিজেকে প্রদর্শনী করতে পারে। এটাও একটা অপশন। আমি আবার ফিরে আসি, আমি আজকে কথা শুরু করেছিলাম পরিবহন নিয়ে। পরিবহনটা খেয়াল করুন, কেন আমি পরিবহনটা বলতেছি কথাটা, এই যে এতগুলি কথার মানে হচ্ছে পরিবহনটা হচ্ছে বেন, আবার বোঝাচ্ছে সেখানে বেন। আর পরিবহনটার বেনটা এই কারণে বলে, এই বেনের লাস্ট এক্সপ্লোরেশন বেন হলো আমাদের ব্রেন। এই ব্রেনটা আমাদের ডাটাটা জমা হয়, বোঝার চেষ্টা করুন, আবার বোঝার জন্য ডাটাটা আমাদের ভিতরে ব্রেনে জমা হয়। যদি এই ডাটাটা আপনি বুম ফ্রিকোয়েন্সি যদি আপনি আমাদের ব্রেনে 80% আমাদের সিটিতে বুম ফ্রিকোয়েন্সি যদি জমা হইতে থাকে, এক সময় আপনার সন্তান বিকলাঙ্গ হবে, সেটা আল্লাহ রাসূলের দোয়াই দিয়ে আমি বলতেছি, সায়েন্টিস্টরা তো জানি। তাহলে আপনিই কেন আপনার শহরটাকে গ্রাম্য বুমে দিকে ডে বাই ডে আপনি ধাবিত করতেছেন? নিশ্চয়ই বোঝার চেষ্টা করতেছেন। তো এই ক্ষতি শেখ হাসিনা কিন্তু আমেরিকার থেকে এসে আমাদের দেশে প্রেসিডেন্সি করে না, প্রাইম মিনিস্টারগিরি করে না। তো উনিও এই ক্ষতির মধ্যে, উনি যতই এসি রুমে থাকুক না, যদি সমগ্র ঢাকা সিটিতে যদি একটা বুমের ভিতরে থাকে, তাহলে এই ধরনের সমস্যা একদিন উনি পড়তে বাধ্য হবেন।
উনার এখন আমি আমি আপনাকে পার্সোনালি বলি, আমরা যখন টিভিতে দেখি তখন শেখ হাসিনারও একটা সাইড বান চোখ এরকম টেরা হয়ে থাকে, সেটা বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদেরও টেরা হয়ে থাকে। কারণ পৃথিবীর সকল পৃথিবীও না, বাংলাদেশ সকল প্রধানদের একটা দেখবেন এরকম এক সাইড টেরা টেরা লাগে। কেন? কারণ অনলাইন অনলাইন ফেরত ট্র্যাকিং, আমাদের ম্যানুয়াল যেটা পরিবহন ম্যানুয়াল সবাই কম্বাইনলি একজন এক্সপ্লোশন হচ্ছে। আচ্ছা যাক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই কথা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায়, এছাড়া আর কোনো রাস্তা নাই। আচ্ছা, এরপরে মনে হয় আরেকটা পদ আসছে, শেষে যে কথাটা বলার চেষ্টা করতেছে। তো শেষের কথাগুলি কি, যেই কথাগুলি আমাদের এক ধরনের জ্বালায়, আমরা বোঝার চেষ্টা, এখনও আমরা 2020 আমরা জানি, আমরা এখনও এক ধরনের নোংরা নোংরা অসুস্থ শ্রেণীর মানুষ যারা মিল চায়, যে কথার মাধ্যমে মিল চায়। এটা আমাদের একটা রোগ, আমরা জানি যে সায়েন্স প্রুভেন যে এটা রোগ। তো আমরা ওই ধরনের প্রুভের মধ্যে না গিয়ে আমরা আবার আসি। দেখেন আমাদের অনলাইন, এবার আমার কথাটা মনে পড়েছে, অনলাইন বেজে আমি যে কথা বলি, পরিবহনটা একটা সেক্টর, যেই সেক্টরটা আমাদের জমা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের ভিতরে, যেটা আমাদের ব্রেনে গেছে। আমি যদি সঠিকভাবে না জমা করতে পারি এই গতিবিধির, তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত। দেখেন এখন আমাদের স্যাটেলাইট আছে, আমি বারবার করে বলে করেছি যে আমাদের ড্রাইভার লোকেশন ট্যাব, তারপর আমাদের ট্রলার ট্যাবের মতো, তো ওই ডিএলটির মাধ্যমে দেখা যাচ্ছে। শুনুন, তারপর যেটা আমেরিকান প্রেসিডেন্টও, আমেরিকান সায়েন্টিস্টরা ভীতগ্রস্ত হয়ে, যে সমাধানটা আমি দিয়েছি, বোঝার চেষ্টা করেন। সেই কথাটা কি, যে যদি মুভমেন্ট, আপনি এখন আমাদের ঢাকা শহরে অল্প কিছু না, 1.5 crore এই লোকগুলি মুভমেন্ট করতেছে, এই মুভমেন্টটা যদি আপনি নোট করতে না পারেন, প্রত্যেকটা মানুষের সাথে একটা মোবাইল আছে, দ্যাটস মিন এইটা গতিবিধিটা মুভমেন্ট, এই মুভমেন্টে তার কোন প্রেশার উপর, কোন বুমের উপর, যদি এই মুভমেন্টটা যদি আপনি গতিবিধিটা যদি অনলাইনের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে মনে করেন আমরা এই যে তাহলে আমাদের ইলেকট্রনটাকে আমরা আমরা ম্যাপ করতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঢাকাটা, আমাদের নিউরনটা, আমাদের গতিবিধি, তাহলে আমরা যেটা আমরা বারবার করে যেটা সায়েন্টিস্টরা বোঝার চেষ্টা করবেন, তাহলে তখন আমরা আমাদের মস্তিষ্কের ম্যাপটা খুঁজে পাবো। ম্যাপটা খুঁজে পাওয়ার পর এরপর আমরা এক্সটার্নাল জাম্প করতে পারবো। এটা একমাত্র আইডিবির সায়েন্টিস্ট ছাড়া, মাইক্রোবায়োলজি সায়েন্টিস্ট ছাড়া, যেটা আমার কথাটা অন্য কেউ বুঝবেন না। এটা তাদের জন্য না, কথাটা আমি তাদের জন্য বলছি। খেয়াল করুন, আমাদের এই গতিবিধিটা যখন আমাদের থাকবে, তখন ওই গতিবিধির উপর তখন আমরা এক্সট্রা এরিয়া ডেভেলপ করতে পারবো। অলরেডি আমাদের মস্তিষ্কের 50% বার্ন হচ্ছে, শুকায় গেছে অলরেডি। এরপরে যদি আমাদের এই রাইট সাইড যদি আমাদের ইফেক্টটা পড়ে, তখন আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর অটিজম, এরপর আমাদের বাচ্চারা তো এক ধরনের বিশৃঙ্খলা ছাড়া আমাদের আর কিচ্ছু হবে না, হতাশা ছাড়া। তো আমি এখনও বলতেছি, দেখেন আপনারা বয়স্ক লোক, মুরগি মানুষ, আপনারা দুদিন পরে মরে যাবেন, আপনারা আমাদেরকে একটা মনে করুন অভিশপ্ত দোজকের মধ্যে ঢুকায় যাচ্ছেন আমাদের এই ঢাকা সিটিটাকে, যেটাকে আমরা বারবার করে বলতেছি। আপনারা এই গতিবিধিটাকে ম্যাপ করেন, মোবাইলের মধ্যে লোকেট ম্যাপ করেন। আমি একটা মানুষ কখন ঢাকা গেলাম, ঢাকা থেকে চিটাং গেলাম, বা উত্তর কী বলে টেকনাফ, তেঁতুলিয়া, সিলেট, যশোর, এই গতিবিধি বা ঢাকার মধ্যে কী মুভমেন্ট করলাম, সেটার জন্য আমি যেটা কথাটা বলতেছি, আমেরিকান প্রেসিডেন্ট ফেক এডিক নামক একটা ভবিষ্যতে এক ধরনের ভয়ঙ্কর এক ধরনের ম্যাথোলজি আসতেছে, যেটা কি, যে আমি আপনাকে ভিডিওগ্রাফি করে, আমি আপনাকে এডিট করে বুঝাবো যে আপনি এই মার্ডারটা করেছেন, তারপর আপনি ফেসে যাবেন। তো এই জন্য ওইটার একমাত্র সলভেন্সি হচ্ছে কি, যে মুভমেন্ট, যে ওই লোকটা ওই রামপুরার থেকে কখনো চৌধুরীপাড়া জানে, অথবা চৌধুরীপাড়া ধানমন্ডি জানে, ধানমন্ডি উত্তর থেকে পুরানটা অনেক কখন জানে, ওই গতিবিধি তখন তাকে সেভ করবে, যে না উনি তো ওই দিন যাই নাই। কারণ যখন আমি বাসার থেকে বের হব, বাসার থেকে মনে করেন রামপুরা থেকে আমি ধানমন্ডি যাব, এই টোটাল গতিবিধিটা 1000 ক্যামেরার মধ্যে আপনাদের গেট, এখন আপনারা ভালো বোঝেন, যেটা সারা দুনিয়ার মধ্যে ইমিগ্রেশন ডোর, আমাদের ইনোভেশন, বাংলাদেশের প্ল্যান। আমরা এখনও ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় ডোর লাগান। ডোর হচ্ছে এক ধরনের ইনফ্রারেড বুম, যে বুমের মাধ্যমে আপনার প্রত্যেকটা মানুষের মোবাইলের গতিবিধিটা বোঝা যায়, যেটা অলরেডি বাংলাদেশে চলতেছে। ওই গতিবিধির কারণে বোঝা যাবে যে না, এই লোক তো উত্তরা যায়নি, তাহলে এই লোক কী করে উত্তরায় মার্ডার করে, বা এই লোক পুরান টাউনে যায় নাই, পুরান টাউনে। এটা হলো আমেরিকান ইন্টেনশন, যেটা আমেরিকার প্রেসিডেন্ট নিজে মুখে বলে, ফিউচার এডিট, ফেক এডিট ডিস্টার্বেন্স। সো এটা তাদেরকে আমি সমাধান দিয়েছি। তো এই সমাধানটা আমি দিয়েছি কেন আমরা, তাহলে এটা একটা সমাধান। আর আর এটা কিন্তু সমাধান না। দেখেন আমরা যে জঞ্জাল, যে এই বুম ডিস্টারবেন্স থেকে আজকে যদি শেখ হাসিনা অর্ডার দেয়,
তাহলে কালকেই কিন্তু এই বাংলাদেশে ইন্ডিয়ান গাড়ি, শহর থেকে ইন্ডিয়ান গাড়ি পড়ানো সম্ভব না। এটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার। কতগুলি তো এইভাবে করে আপনারা এখনও এই যে যেসব গাড়িগুলো আছে, ইন্ডিয়ান গাড়িগুলো আছে, চায়না অকেজো পুরনো গাড়িগুলো আছে যেগুলো বুম ক্রিয়েট করে, এগুলি আপনার তলে তলে এগুলি সবগুলো 50টা 50টা করে করে প্রতিটা সবাইকে টাকা দিয়ে, অর্থ দিয়ে 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 এই গাড়িগুলিকে দয়া করে আল্লাহ, আপনাদের আল্লাহ রাসূল দোহাই, যে আপনারা আমাদের আমাদের বিকলাঙ্গ থেকে বাঁচান। অলরেডি শেখ হাসিনার একই অবস্থা, যেটা আমি বললাম, দিয়ে বাঁচান। এবং আমাদের মুভমেন্টটা এবং আমাদের এনার্জিটাকে, এই টোটাল এই ঢাকা শহর ইসা কিংডম ম্যাপ, যেটা আদম সুরাতের আপনার কথা বলবেন, এই ম্যাপটাকে অন্তত পক্ষে কুল রাখার চেষ্টা। কুল মানে এটা না যে আমি নিম গাছ লাগাই দিলাম, নিম গাছ দিয়ে আমার নিঃশ্বাসের শান্তি পাওয়া যায়, কিন্তু কুল আসলে ও, কারণ পৃথিবী চলে গেছে এক্সপ্লোরেশন ইলেকট্রোবিট এনার্জিতে। ওই ইলেকট্রোবিট এনার্জিটার জন্য আমাদের গতিকে সবসময় 94-এর মধ্যে রাখতে হবে। বোঝার চেষ্টা করুন, এটা যদি আন্ডার 40-তে চলে যায় তখন আমাদের এক ধরনের ফেরস্কোপ, যেটা সায়েন্টিস্টরা বুঝেন, যখনই গতির লেভেলটা 40-এর নিচে নেমে যায় তখন রিক্সা জিজিটা, তখন ট্রাকের জিজিটা, সব যদি একসাথে লাগা এক ধরনের বিশৃঙ্খল ফেরস্পাক সৃষ্টি করে। কিছু তো ওই ভিতরে যখন শিশুরা আছে তখন আমাদের এক ধরনের, আমাদের শরীরে বার্ন অনুভূতি হয়, তখন আমরা একদম ক্ষতিগ্রস্ত। তাই আমরা চাই আমাদের ইসা কিংডম ম্যাপটাকে 30 মিনিট হয়ে গেছে, তাই আমি বলেছি এটাকে আমরা বাঁচাই। এটা কার মধ্যে, ওই সব আমরাই যেন সকল মানুষ, আবার কথাটা পিরু দিলে, আমরা সবাই যেন আমি যেন ট্রাফিক সাকতে পারি, যারা গাড়ি ড্রাইভার তারা যেন ট্রাফিক সাকতে পারি না, আমরা সবাই যেন ট্রাফিক ফবি হইতে পারি। ফবি হচ্ছে এক ধরনের মিউট ভাসমান, যেন আমরা এমনভাবে পথ চলি, আমরা যেন অঞ্জু ঘোষ না হয়ে যাই বেদের মেজস্বনার মতো, যে খেচার খেচার করে রাস্তাঘাটে। এই জন্য রাসূলের হুকুম ছিল, তুমি না পারো তুমি খরম পায়ে দিয়ে বাসায় প্র্যাকটিস করো, একা প্র্যাকটিস করো, কী করে পাখিটা শূন্য ভরে উড়াল দিয়ে যায়। অন্তত পক্ষে একজন গাঁজাখোরের চেয়েও আমরা যেন তার নিচে না পড়ি, তার চেয়ে যেন বুদ্ধিমান হয়ে আমরা সমাজে চলাফেরা করি, রাস্তা না। নিশ্চয়ই আমি বুঝতে পারলাম এটা কেন করি, করে করে আমরা আমাদের ভবিষ্যৎ, আমরা আমাদের শহরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এবং উইথবিন ইন্ডিয়ান যেসব বুম এগুলিকে অ্যাভয়েড করে আমরা আমেরিকান ট্রাক, আমরা হার্লি ডেভিডসন, জাপানি এক্সেল এনে আমাদের পুলিশ আর্মিরা আমাদের নগরীটাকে আমরা আবার সুন্দর একটা শান্তির আমলার মতো, আমাদের ইসা কিংডম এই যে সুরতটা, আব্বা আম্মার সুরত এবং আমাদের ফারহান সুরতটাকে আমরা আবার সেই পুনরাবস্থায় নিয়ে এসে, এইটাই আমাদের চাওয়া। এছাড়া আমাদের কোনো চাওয়া না আজকে। এইটাই এই চাওয়াটা একমাত্র 1 নম্বর পজিশনে যারা ম্যানেজ করেন তারা হলো আমাদের বাংলাদেশের পরিবহন সেক্টর, যারা ব্যবসা করেন তারা, এবং যারা ড্রাইভিং করেন তারা তো খেয়াল করবেন যেন আপনি যেন এমনভাবে ড্রাইভিং করেন, এমনভাবে হর্ন দেন যেন পৃথিবীর কেউ ঘুম না ভাঙে, এবং এমনভাবে চালান যেন একটা বালুকণা যেন ব্যথা না পায়। ওইভাবে করে করে আমরা আমাদের শহরটাকে সুন্দর শান্তিময়, এক ধরনের মেঘাচ্ছন্ন ঠান্ডা, আমরা যাকে বলে এসি মুডে আমরা নিয়ে আসতে পারি হাইপার ওয়ার্ম থেকে। এটাই আমাদের চাওয়া। জি, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমাদের এই বিশ্বাস, আমরা নতুন জেনারেশন, আমরা যেন আপনাদের মধ্যে অথর্ব না হই, অটিজম না হই, এটাই আমাদের চাওয়া। এবং উন্নত প্রযুক্তি মানে আপনার দেশটাকে সুন্দর করুন, ঢাকা শহরটাকে নগর করুন, দিস আর ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এটাই আমাদের চাওয়া। আন্তর্জাতিক কী বলে, কথা শেষ হয় না। আন্তর্জাতিকভাবে যেন আমরা আমাদের শহরে নগর তত্ত্বটাকে পাই উইদাউট বুম, এটি আমাদের চাওয়া। জি, আসসালামু আলাইকুম।